আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠ পরিচিতি, বিষয় ইতিহাস, দ্বিতীয় পত্র, আধুনিক বিশ্বের ইতিহাস, শিল্প বিপ্লব, প্রথম অধ্যায়। আজকের বিষয়ের শিরোনাম শিল্প বিপ্লবের কারণ, কজেস অব দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমি তোমাদের সাথে আছি রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ, গাইবান্ধা। ভূমিকা। শিল্প বিপ্লব কোনো আকস্মিক ঘটনা নয়। বহু বছর ধরে যেমন এর ক্ষেত্র তৈরি হয়েছে, তেমনি দীর্ঘ সময়ে উৎপাদন ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। 1485 সালে ইংল্যান্ডের ক্ষমতায় আসে টিউডর রাজবংশ। মূলত সে সময় থেকে ইংল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীলতা শুরু হয় এবং সেখান থেকে মূলত শিল্প বিপ্লবের ক্ষেত্র তৈরি হতে শুরু করে। জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তির প্রযুক্তির জ্ঞান অর্জন এবং সেগুলো প্রয়োগের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন হয়, সেটা মূলত শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব একদিনে যেমন সংগঠিত হয়নি, তেমনি কোনো একক কারণেও এটা সংগঠিত হয়নি। এর পিছনে রয়েছে বহুবিধ বা নানাবিধ কারণ। আমরা আজকে সে বিষয়ে আলোচনা করব। প্রথম যে কারণ হিসেবে আমরা ধরতে পারি সেটা হলো বাণিজ্যের প্রসার। অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে মানুষের হাতে অর্থের সমাগম হয় এবং অর্থে বিনিয়োগের মাধ্যমেই পরবর্তীতে আরও বিনিয়োগের ক্ষেত্র বিস্তৃত হয়। পূর্ব থেকেই ইউরোপের সাথে আমাদের ভারতীয় উপমহাদেশ অর্থাৎ পূর্বের সাথে বাণিজ্য ব্যবস্থা ছিল এবং ওই সময়ে সবচেয়ে লাভজনক ব্যবসা ছিল মশলার ব্যবসা। অর্থাৎ ইউরোপীয় ব্যবসায়ীরা বা বণিকরা ভারতবর্ষ থেকে মশলা ক্রয় করে ইউরোপে বিক্রি করত। তাছাড়া ছিল মূল্যবান হাতির দাঁত, আবলুস কাঠ ইত্যাদি। কিন্তু 1453 সালে অটোমান তুর্কিরা অর্থাৎ ওসমানীয় সাম্রাজ্যের রাজা কনস্টান্টিনোপল দখল করে নিলে ইউরোপ থেকে ভারতে আসার যে রুট বা পথ, সেটা মুসলমানদের দখলে চলে যায়। ফলে ইউরোপীয় ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে ওঠে যে তারা ওই রুট ধরে আর ভারতের সাথে ব্যবসা করতে পারবে না। কিন্তু তার পিছনে থাকে বিশাল লাভের ব্যাপার। ফলে ইউরোপীয় ব্যবসায়ী গোষ্ঠী ওই সময় তাদের নিজ নিজ দেশের রাজাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে ভারতে আসার বিকল্প পথ অনুসন্ধানের জন্য চাপ সৃষ্টি করে। ফলে ওই সময় যারা শক্তিশালী রাজা ছিল, যেমন পর্তুগিজ রাজা, ইংল্যান্ডের রাজা, ফ্রান্সের রাজা, নেদারল্যান্ডের রাজা, তারা বণিকদেরকে নানা অনুপ্রেরণা এবং অর্থ সহযোগিতার মাধ্যমে ভারতে আসার বিকল্প পথ অনুসন্ধানের জন্য অনুপ্রেরণা দেয়। এবং এরই ধারাবাহিকতায় 1492 সালে কলম্বাস ভারতে আসার পথ আবিষ্কার করতে গিয়ে আমেরিকা আবিষ্কার করেন, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেন। এবং 1498 সালে ফাইনালি ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করতে সক্ষম হন। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা ঘুরে কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ ঘুরে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। মূলত এই যে জলপথ আবিষ্কার হলো এবং এই জলপথ আবিষ্কার করার জন্য আমেরিকার আবিষ্কার হলো এবং এখানে ইংল্যান্ড পরবর্তীতে এই অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্য যেমন সম্প্রসারণ করে, সাথে সাথে সেখানে তারা উপনিবেশ স্থাপন করে এবং এখান থেকে তারা কাঁচামাল নেয় এবং বাণিজ্যের অন্যতম উর্বর ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়। যে কথা আগে বললাম যে এই উপনিবেশগুলো ভারত, চীন,
আমেরিকা, এই সমস্ত উপনিবেশ থেকে ইউরোপীয় ব্যবসায়ীরা, বিশেষ করে ইংল্যান্ড, খুব সহজেই এবং খুব কম মূল্যে তাদের আহ, কাঁচামালগুলো তারা সংগ্রহ করে দেশে নিয়ে যেত। অর্থাৎ কাঁচামালের সহজলভ্যতার ফলে ইংল্যান্ডে বা ইউরোপে ধীরে ধীরে তারা শিল্পের পথে অগ্রসর হতে শুরু করে। কিন্তু কাঁচামালের দিয়ে পণ্য উৎপাদিত হওয়ার পরে পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে এই পণ্য বিক্রি করা। এবং এক্ষেত্রেও উপনিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ উপনিবেশ থেকে ইংল্যান্ড সহজ মূল্যে, মানে কম মূল্যে এবং সহজলভ্যে যে কাঁচামালগুলো নিয়ে যায়, সেখানে তাদের দেশে সেটাকে ফাইনাল প্রক্রিয়া করে চূড়ান্ত পণ্য উৎপাদন করে সেগুলো আবার চীন, ভারতবর্ষ, আমেরিকার মতো উপনিবেশ, আফ্রিকার মতো উপনিবেশগুলোতে আবার বিক্রি করা শুরু করে। ফলে ইংল্যান্ডের হাতে বা ইউরোপিয়ানদের হাতে প্রচুর অর্থের সমাগম হয় এবং এই যত বেশি অর্থ আসে তারা তত শিল্পে বিনিয়োগ করতে শুরু করে। যত শিল্পে বিনিয়োগ করে তত উৎপাদন বৃদ্ধি পায়, তত উপনিবেশগুলোতে তারা পণ্য বিক্রি করে। এই যে একটা সার্কেল, এই সার্কেলই মূলত শিল্প বিপ্লবের অন্যতম প্রধান কারণ। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণ গবেষকরা চিহ্নিত করেছেন, সেটা হচ্ছে কৃষি বিপ্লব বা কৃষির উৎপাদন বৃদ্ধি। অর্থাৎ পূর্বে ইউরোপের কৃষি ব্যবস্থা ছিল সামন্ত প্রথা বা ম্যানর প্রথা, যেখানে ভূমিদাসরা ছিল কৃষি উৎপাদনের মূল চালিকা শক্তি। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এখানে অনেক সমস্যার সৃষ্টি হয়। ফলে ইউরোপের কৃষিতে তারা বিভিন্ন গবেষণা শুরু করে এবং তারা কিছু বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয় এবং সেখানে কৃষির ব্যাপক উৎপাদন বৃদ্ধি পায়। তাদের ভিতরে অন্যতম একটা ব্যাপার হলো যে তারা জমি চাষ করার জন্য জমি চাষ করত, সেখানে রোটেশন পদ্ধতি ছিল। অর্থাৎ একটা জমিকে তারা 3 ভাগে ভাগ করত, ভাগ করে 1 ভাগ পতিত রাখতো আর 2 ভাগ চাষ করত। এরকম প্রতি তৃতীয় বছরে জমির একটা অংশ, প্রতি বছরই জমির একটা অংশ পতিত থাকতো। এটা করতে হলো উর্বরতা বৃদ্ধির জন্য। অর্থাৎ প্রতি তৃতীয় বছরে জমি পতিত থাকতো। কিন্তু ইউরোপে বা ইংল্যান্ডে এটার বিকল্প ব্যবস্থা তারা আবিষ্কার করতে সক্ষম হয়। অর্থাৎ তারা এই রোটেশন পদ্ধতি বাতিল করে তারা প্রতি বছর অনন্য ফসল, অর্থাৎ এক বছর যে ফসল চাষ করত, পরবর্তী বছর আবার অন্য ফসল চাষ করত, তারপরের বছর আবার অন্য ফসল চাষ করত। ফলে এই পতিত জমি তাদের চাষের আওতায় চলে আসে। অর্থাৎ আগে যেখানে মোট ভূমির 1/3 পতিত থাকতো, সেখানে এখন পুরো জমিটাই তারা চাষ করতে সক্ষম হয়। আরেকটা ছিল বেষ্টনী বা ইনক্লোজার সিস্টেম। সেটা হলো যে ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের জমিগুলো ছোট ছোট খণ্ড খণ্ড হয়ে যাচ্ছিল এবং ওই জমির বেষ্টনী অর্থাৎ আইলের জন্য প্রচুর জমি তারা নষ্ট হচ্ছিল। তারা লক্ষ্য করলো যে এটাকে যদি ব্যবহার করতে পারে, তাহলে তাদের উৎপাদন ব্যবস্থা ব্যাপক ব্যাপক হবে, উন্নয়ন হবে। ফলে তারা ওই ছোট ছোট জমিগুলোকে একত্রিত করে তারা বড় জমি তৈরি করলো। বড় জমি তৈরি করার ফলে সেখানে উৎপাদন বৃদ্ধি পেল। এখন একটা ইউনিক সমস্যার সৃষ্টি হলো যে কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেল কিন্তু বেকারত্ব সৃষ্টি হলো। কেন বেকারত্ব সৃষ্টি হলো? কারণ আগে যেখানে খণ্ড খণ্ড জমি ছিল সেখানে বেশি চাষ শ্রমিক লাগতো, আবার সামন্ত প্রথাদের ভূমিদাস ছিল। কিন্তু ইনক্লোজার সিস্টেম হওয়ার ফলে কম পরিশ্রমী অর্থাৎ কম শ্রমিকের মাধ্যমে বেশি জমি চাষ করার ফলে মানুষ বেকারত্ব সৃষ্টি হলো। অর্থাৎ মানুষ ধীরে ধীরে বেকার হওয়া শুরু করলো। ফলে এই বেকার জনসংখ্যা তাদের কাজের সন্ধানে শহরে যাওয়া শুরু করলো এবং শহরে কিছু কিছু শিল্প কারখানা সৃষ্টি হচ্ছিল, তারা সেখানে কাজ নিল। অর্থাৎ বেকারত্ব তাদের বিষাদে হরিশ, অর্থাৎ বেকারত্ব থেকে তাদের শিল্পের দিকে অগ্রসর হওয়া শুরু করলো। যখন কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেল, সাথে সাথে তাদের জনসংখ্যা বৃদ্ধি পেল। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই বাড়তি জনসংখ্যাগুলো তাদের কর্মের জন্য শহরের দিকে ছুটতে থাকলো এবং শহরে তো কিছু কিছু শিল্প কারখানা প্রতিষ্ঠিত হচ্ছিল। ফলে সেখানে সহজেই খুব কম মূল্যেই শহরের শিল্প মালিকরা শ্রমিক পাচ্ছিল এবং তারা আরও বেশি শিল্প তৈরি করছিল, কারণ তারা সেই পণ্যগুলো বিক্রি করার জন্য তাদের ওই রকম
কোনো সমস্যা ছিল না, কারণ উপনিবেশগুলোতে তারা পণ্য বিক্রি করতে পারতো। ফলে এই যে একটা চক্র, এই চক্রের মাধ্যমে মূলত ইংল্যান্ডে বা ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো অর্থনৈতিক কারণ। আমরা সবাই জানি যে অর্থ ছাড়া কিছুই হয় না। অর্থনৈতিক কারণের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো উদ্বৃত্ত অর্থ, অর্থাৎ আহ, কৃষিতে যখন উৎপাদন বৃদ্ধি পেল, তখন তাদের খাওয়ার পর যা বাকি থাকলো, সে সে অর্থ তাদের হাতে জমা হলো, সে ফসল জমা হলো, সে অর্থ তাদের হাতে জমা হলো। সে অর্থের একটা অংশ তারা আহ, শিল্পে বা কৃষিতে আবার বিনিয়োগ করলো, আবার তাদের হাতে আরও বেশি অর্থ আসলো। এভাবে উদ্বৃত্ত অর্থ তাদের হাতে সঞ্চিত হচ্ছিল, এবং বাকি যে অর্থটুকু তারা ক্রয় অধিক দ্রব্য ক্রয় তারা মানে অধিক দ্রব্য ক্রয়ে তারা সে টাকা খরচ করলো। অর্থাৎ কৃষিতে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ওই কৃষকরা যেমন বিনিয়োগ করতে পারছে, ধনী কৃষকরা, আবার তারা শিল্পদ্রব্য ক্রয় করতে পারছে। ফলে শিল্পদ্রব্য ক্রয় করার ফলে শিল্পের উৎপাদন আরও বেড়ে যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল হলো পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নতি। অর্থাৎ ইংল্যান্ডের শিল্প মালিকদের হাতে যখন অর্থ আসলো, রাজার হাতে যখন অর্থ আসলো, তখন এই শিল্প পণ্যগুলো যাতে খুব দ্রুত এবং সহজেই যাতায়াত করতে পারে, সেজন্য তারা পরিবহন ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থার উন্নতি সাধন করে, যেটা শিল্প বিপ্লবকে খুবই ত্বরান্বিত করেছিল। আরেকটা হলো যে এই তাদের হাতে ব্যবসা এবং কৃষি থেকে যখন অর্থ আসছিল, তখন এই অর্থগুলো তারা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় তারা নিয়োগ করছিল, সরকার থেকে নিয়োগ করছিল। ফলে এই বৈজ্ঞানিকরা বা গবেষকরা বিভিন্ন ধরনের নতুন নতুন যন্ত্রপাতি, প্রযুক্তি বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি, বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করতেছিল। যেমন 1769 সালে স্টিম ইঞ্জিন আবিষ্কার করলো। আবার লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করলো। লোহা গলানোর পদ্ধতির ফলে কি হলো, বৈপ্লবিক পরিবর্তন হলো কি, যে আগে লোহা গলিয়ে সেই লোহা দ্বারা বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কার করতে শুরু করলো, বিভিন্ন ধরনের ছোট ছোট যন্ত্র আবিষ্কার করতে শুরু করলো। আবার লোহা গলানো শুরু করলো হলো কয়লা উত্তোলন থেকে, অর্থাৎ কয়লা গরম করে লোহা গলাতো। অর্থাৎ এই বিভিন্ন ধরনের যে আবিষ্কারগুলো, স্টিম ইঞ্জিন, ফ্লাইং শাটন, স্পিনিং জেনি, এগুলোর মাধ্যমে আমাদের দেখতে পাই যে শিল্প বিপ্লব খুব দ্রুতই সম্প্রসারিত হচ্ছে। আরেকটা হলো উপনিবেশ স্থাপন। আমরা যে বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা করেছি, যে উপনিবেশের কারণে একদিকে কাঁচামালের যোগানদাতা, উপনিবেশগুলো ছিল একদিকে কাঁচামালের যোগানদাতা, অন্যদিকে পণ্যের ক্রেতা। অর্থাৎ এরকম বলা হয়ে থাকে, আধুনিক ইতিহাসবিদরা, ঐতিহাসিকরা এরকম বলে থাকেন, উপমহাদেশে যারা ঐতিহাসিক, যে মূলত এই ভারত উপমহাদেশ, বিশেষ করে আমাদের বাংলার সম্পদ দ্বারাই ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। কথাটা শুনতে অতিরিক্ত মনে হতে পারে, কিন্তু বাস্তবতা কিন্তু তাই। আমাদের এই সম্পদ লুট করে মূলত ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। অর্থাৎ আমাদের কাঁচামাল নিয়ে তারা আবার বেশি দামে আমাদের কাছে পণ্য বিক্রি করতো, এবং সেই পণ্য আমরা ব্যবহার করতাম। এর ফলে আমাদের কুটির শিল্পগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। তোমরা সবাই জানো যে একটা কথা আছে যে মুসলিম শিল্প ধ্বংস করেছিল ইংল্যান্ড, কারণ তাদের এই মুসলিম শিল্প থাকলে তাদের পণ্য এখানে বিক্রি হচ্ছিল না। এই জন্য মুসলিম শিল্পের যারা কারিগর ছিল তাদের হাত কেটে দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে অনেক কথা আছে, যাই হোক। আর একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল পিউরিটান। অর্থাৎ ওই সময় ইংল্যান্ডে ধর্মীয় বিবাদ তুঙ্গে অবস্থা ছিল। অর্থাৎ খ্রিস্ট ধর্মের ভিতরে বিভিন্ন গ্রুপ সৃষ্টি হয়েছিল। একটা ছিল ক্যাথলিক, একটা ছিল প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্ট ভিতরে আবার একটা নতুন গ্রুপ সৃষ্টি হয়, যাদেরকে বলা হয় চরমপন্থী প্রোটেস্ট্যান্ট, বা তাদেরকে আবার পিউরিটানে বলা হয়। ওই সময় ইংল্যান্ডের রাজা আইন করে এই পিউরিটানদের সরকারি চাকরি, শিক্ষকতা থেকে বঞ্চিত করেছিল। ফলে এই চরমপন্থী পিউরিটানরা তারা সরকারি চাকরি, শিক্ষকতা এরকম সম্মানজনক পেশা বাদ দিয়ে তারা শিল্পে নিজেদেরকে নিয়োজিত করে, নিজেদের শ্রম মেধা নিয়োজিত করে, এবং তাদের, অর্থাৎ এটা বলা হয়ে থাকে যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পিছনে এই পিউরিটানদের গুরুত্বপূর্ণ অবদান আছে। আচ্ছা, আর একটা গুরুত্ব কারণ হলো রেনেসাঁর প্রভাব। তোমরা সবাই জানো যে রেনেসাঁস মানে হলো পুনর্জন্ম। অর্থাৎ
ওই সময় ইউরোপে 1400 শতক 1500 শতকে ইউরোপে জ্ঞান বিজ্ঞান নতুন করে চর্চা শুরু হয়। অর্থাৎ আগে যে জ্ঞান বিজ্ঞান গ্রিকে ছিল সেটা 700 800 900 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যে চলে আসে, আমাদের এশিয়ায় চলে আসে, এবং ক্রুসেডের মাধ্যমে এই জ্ঞানগুলো আবার ধীরে ধীরে ইউরোপের দিকে যেতে শুরু করে। অর্থাৎ ক্রুসেডের সময় ইউরোপিয়ানরা আমাদের এই অঞ্চল থেকে বিভিন্ন পাণ্ডুলিপি সংগ্রহ করে নিয়েছিল, এবং আরবীয় বিভিন্ন সাহিত্য, বিভিন্ন বৈজ্ঞানিক দুর্লভ গ্রন্থগুলো তারা নিয়ে সেখানে অনুবাদ করেছিল। অনুবাদ করে তাদের জ্ঞানের এক নতুন জগৎ আবিষ্কার করতে সক্ষম হয়েছিল। ওই সময় ইংল্যান্ডের ধর্মীয় অবস্থা ছিল খুবই খারাপ অবস্থা। অর্থাৎ খ্রিস্ট ধর্ম ছিল কুসংস্কার এবং সংকীর্ণতায় ভরা। তাদের ছিল ইন্ডালজেন্স সিস্টেম, তাদের ছিল কনফেশন সিস্টেম, যা অর্থাৎ ওই সময় তাদের যে নিউ টেস্টামেন্ট সেটা ল্যাটিন ভাষায় ছিল, সাধারণ মানুষের পড়ার অধিকার ছিল না। কিন্তু এই জ্ঞান বিজ্ঞান চর্চার ফলে, অর্থাৎ ক্রুসেডের পরে আরবীয়, তারপরে গ্রিক, বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল সাহিত্য, পাণ্ডুলিপি, এগুলো পড়ে তারা বুঝতে শিখলো যে তাদেরকে এতদিন যাজকরা বা পোপ তাদেরকে যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা। অর্থাৎ মানুষ হিসাবে যে তাদের একটা অধিকার আছে, সেই কথাটা তারা প্রথম বুঝতে শিখলো। নিউ টেস্টামেন্ট ইংরেজিতে অনুবাদ হলো, এবং ইউরোপের খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা ছিল তারা বুঝতে শিখলো যে খ্রিস্টান ধর্মের নামে তাদের উপর যা করা হয়েছে তা ছিল অত্যাচার এবং কুসংস্কার। ফলে তারা সেখান থেকে বের হয়ে এসে মুক্তিবুদ্ধি চর্চা শুরু করে, ধর্মীয় কুসংস্কার দূর করে, এবং সেখানে যে মানবতাবাদী যারা ছিল, যেমন পেত্রাক, বোক্কাচিও, এরা মানুষকে বোঝাতে সক্ষম হলো যে আসলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ফলে এই রেনেসাঁ শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। আগে সব কিছু ব্যাখ্যা করা হতো ধর্ম দিয়ে, অর্থাৎ ধর্মকেই সব কিছুর ভিতরে টেনে আনতে হতো, ধর্মশ্রায়ী জীবন ব্যবস্থা। কিন্তু সে ধর্মশ্রায়ী জীবন ব্যবস্থা ভালো হতো যদি সেটা সঠিক হতো, কিন্তু সেটা ছিল চার্চ বা ক্লার্জিদের, অর্থাৎ পোপদের বানানো। অর্থাৎ তাদের নিজেদের সিদ্ধির জন্য তারা বিভিন্ন মিথ্যা কথা ধর্মের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। ফলে এই রেনেসাঁর প্রভাবে সেখানে ধর্মীয় কুসংস্কার দূর হয়। তো এই ছিল মোটামুটি শিল্প বিপ্লবের অন্যতম প্রধান কারণগুলো। এখানে আমরা দুটো ছবি দিয়েছি। একটা হলো যে ওই সময় যে পাওয়ারলুম ব্যবস্থা, অর্থাৎ যে তাঁতের মাধ্যমে, যন্ত্রচালিত তাঁতের মাধ্যমে পণ্য উৎপাদিত হতো। আর একটা হলো যে এটা ওই সময় শিল্প কারখানাগুলো কি ছিল, এরকম একটা ছবি দেওয়া হয়েছে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই কোনো প্রশ্ন থাকতে পারে, তাহলে এখন যেহেতু সরাসরি ক্লাস ব্যবস্থা নেই, এজন্য তোমরা কমেন্ট বক্সে কোনো প্রশ্ন তোমরা লিখতে পারো। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর তোমরা কিছু নিজে পড়াশোনা করবে। এভাবে কতদিন চলবে তা বলা যায় না, তাই আশা করি তোমরা নিজেরা পড়াশোনা করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।